22 ডিসেম্বর 2022 আমরা তিনজন কলকাতার বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে সকাল 5টা 35 মিনিটে আন্দামানের উদ্দেশ্যে রওনা হই। কলকাতা থেকে ফ্লাইটে আন্দামান যেতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। এই পর্বে আমাদের গন্তব্যস্থল জারোয়া আইল্যান্ড এবং দিকলিপুর। জানলার ধারে বসে মনের আনন্দে মেঘের সঙ্গে ভাসতে ভাসতে আমরা চললাম, অজানাকে জানতে, অদেখাকে নিজের চোখে দেখতে। কখনো সাদা তুলোর মতো মেঘের উপর দিয়ে, কখনো বা মেঘের পাশাপাশি ভাসতে ভাসতে ভয় আনন্দ মিলেমিশে দিকশূন্যহীনভাবে ছুটে চলেছি। আকাশে মেঘের খেলা দেখতে দেখতে নিচে নজরে এলো সমুদ্রে ঘেরা একটি ছোট্ট সবুজ দ্বীপ। আমাদের প্লেন যত নামতে থাকলো দেখলাম একটি নয়, অনন্ত জলরাশির মাঝে মাঝে সবুজ গাছগাছালিতে ভরা অনেকগুলো ছোট ছোট দ্বীপ। ছোটবেলার পড়া সবুজ দ্বীপ জারোয়া দ্বীপের সেই মানুষ খেকোদের কথা মনে পড়ে গেল। এক অ্যাডভেঞ্চারের অনুভূতি নিয়ে নামতে থাকলাম পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। যতই নামছি উপর থেকে গাছগাছালিতে ভরা আন্দামানের টিনের শেড দেওয়া ঘর বাড়িগুলি চোখে পড়তে থাকলো। পোর্ট ব্লেয়ারে আমাদের হোটেল পূর্বেই বুক করা ছিল। আমাদের আন্দামান ভ্রমণের ট্যুর প্ল্যানটি ছিল এরকম: এয়ারপোর্ট থেকে আমরা লালবাগ হোটেলের মালিক ঈশ্বরজির পাঠানো গাড়িতে করে লাগেজ নিয়েই আমরা রওনা দেব দিকলিপুরের দিকে। কারণ দিকলিপুর যেতে গেলে আপনাকে জারোয়া ফরেস্টের উপর দিয়ে যেতে হবে। আমাদের প্লেন ল্যান্ড করার আগেই আমাদের ড্রাইভার জন এয়ারপোর্টে চলে আসে এবং আমাদের যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে আসার জন্য অনুরোধ করে ফোনে। আমাদের প্লেন সকাল 8টা 20-তে ল্যান্ড করলেও বেল থেকে আমাদের লাগেজ কালেক্ট করে বেরোতে বেরোতে 8টা 35 হয়ে যায়। একটু ফ্রেশ হওয়ার সুযোগ না দিয়েই আমাদের ড্রাইভার জন গাড়িতে লাগেজ তুলে নিয়ে দ্রুত গতিতে জিরকাটাং চেকপোস্টের দিকে রওনা দেয়। মাত্র 25 মিনিটে অত্যন্ত তৎপরতায় আমরা সিকিউরিটি পোস্টে পৌঁছই। আন্দামান প্রশাসনের থেকে সরকারিভাবে বিশেষ নির্দেশ হলো আন্দামানের জারোয়া ফরেস্টের জিরকাটাং থেকে বারটাং পর্যন্ত গাড়ি কোথাও দাঁড় করানো যাবে না, বাইরের কোনো ফটো বা ভিডিও করা যাবে না। বিশেষত যেতে যেতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কোনো জারোয়ার ছবি তোলা যাবে না। যদি কারোর নজরে পড়ে তাহলে জেল এবং জরিমানা দুটোই হবে। এই নির্দেশ সকল টুরিস্টকেই মেনে চলতে হবে। ডকুমেন্টস জমা করে এন্ট্রি পাস নিয়ে গাড়ি জারোয়া ফরেস্টে প্রবেশ করে। আদিম উপজাতির জারোয়াদের আবাসস্থলের মধ্য দিয়ে আমরা এখন এসেছি একটি খাড়ির কাছে। জেটি থেকে ট্রলারে করে
বড় বড় গাড়ি, বাস, লোকজন সহ খাড়ি পেরিয়ে যেতে হবে ওপারে বারটাং যেতে। ভাড়া পড়েছে জনপ্রতি 12 টাকা। জিরকাটাং থেকে ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে বারটাং আসার পথে রাস্তার ধারে 2-4 জন জারোয়া আপনারা দেখতে পাবেন। তবে একটা পয়েন্ট থেকে ছোট বড় বিভিন্ন বয়সী জারোয়াদের দেখা যায়। তারা পরনে লাল ও আগুন রঙের বারমুডা এবং মহিলারা ছোট ছোট পোশাক পরিবৃত। অর্থাৎ জারোয়ারা এখন স্বাভাবিক জনজীবনে ফিরছে। এইভাবে এত সামনে থেকে দেখব ভাবতেও পারিনি। সত্যি আন্দামান ভ্রমণ সার্থক হয়েছে। সিটার বোটে করে খাড়ি পথে যেতে যেতে দুই দিকে ম্যানগ্রোভের অরণ্য দেখতে দেখতে আমরা চলেছি বারটাং আইল্যান্ডের দিকে। আর সেখান থেকে আমরা যাব চুনা পাথরের গুহা অর্থাৎ লাইম কেভসের দিকে। আর জনপ্রতি আমাদের বোট ভাড়া পড়েছে 900 টাকা। আন্দামানে ঘুরতে এসে জলপথে বোটে করে যেখানে যেখানে যাবেন আপনাকে লাইফ জ্যাকেট পরতেই হবে। বোটে করে যখন যাবেন আপনার সঙ্গে থাকবে একজন গাইড, যে আপনাকে লাইম কেভস ঘুরে দেখাবে। এই বারটাং দ্বীপটি মিডল এবং সাউথ আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। সমুদ্র সৈকত, চুনা পাথরের গুহা, মাড ভলকানো এবং ঘন ম্যানগ্রোভ দ্বারা বেষ্টিত এই বারটাং দ্বীপটি। বারটাং দ্বীপটি পোর্ট ব্লেয়ার থেকে 110 কিমি দূরে অবস্থিত। নদীর মধ্য দিয়ে বোটে করে যেতে যেতে দুই দিকে প্রকৃতির দ্বারা সুসজ্জিত ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্যের শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি যেন এক অজানার উদ্দেশ্যে। উপরে নীল আকাশে মেঘের ভেলা, নিচে দুই দিকে সবুজের সমারোহের মধ্য দিয়ে জলপথে ভ্রমণের আনন্দ উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে আন্দামানে। খাড়ি পথে আমরা এখন চলেছি ম্যানগ্রোভ অরণ্যের মধ্য দিয়ে। যাওয়ার সময় ভুলেও হাত বাইরে বের করবেন না, কারণ এই খাড়িতে আছে প্রচুর কুমির। এই খাড়ি থেকে ম্যানগ্রোভ জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে আমাদের যেতে হবে লাইম কেভে। কোথাও কোথাও আপনাকে সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হবে, তাই সঙ্গে করে পর্যাপ্ত পানীয় জল নিয়ে যাবেন। আর পরিশ্রান্ত হলে রাস্তার পাশে বসার জায়গা আছে, সেখানে রেস্ট নিতে পারবেন। কারণ যাত্রাপথের জলটা আপনাকে নিতেই হবে, কারণ এখানে কোথাও পানীয় জল আপনি পাবেন না। প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি লাইম কেভে। লাইম কেভের পথ কোথাও কোথাও অত্যন্ত সংকীর্ণ, আর উপরে ম্যানগ্রোভের অরণ্য থাকার জন্য জায়গাটা বেশ অন্ধকার।
আমাদের পরবর্তী গন্তব্যস্থল নর্থ আন্দামানের ডিকলিপুর। ডিকলিপুর পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত। ডিকলিপুরে আপনি পোর্ট ব্লেয়ার থেকে বাসে করে অথবা শেয়ার গাড়িতে করে আসতে পারেন, আর আসতে সময় লাগবে 12 থেকে 14 ঘন্টা। রংগথ পার হয়ে রাত 9টার সময় আমরা মায়াবন্দর এসেছি একটা সুন্দর হোটেলে। হোটেল চার্জ পড়লো পার ডে 1000 টাকা। ড্রাইভাররাই সাধারণত এই হোটেলগুলো বুক করে দেয়। পরদিন খুব সকালে আমরা মায়াবন্দর থেকে রওনা হই ডিকলিপুরের উদ্দেশ্যে। পোর্ট ব্লেয়ার থেকে ডিকলিপুর যাওয়া আসা 3 দিনের জন্য প্রাইভেট গাড়ি ভাড়া পড়েছে 18,000 টাকা। ডিকলিপুরের আরিয়াল বে জেটি থেকে স্পিড বোটে করে রওনা হয়েছি বহু আকাঙ্ক্ষিত রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের দিকে। রস অ্যান্ড স্মিথে এন্ট্রি পাস এবং বোট ভাড়া সমেত জনপ্রতি ভাড়া পড়বে 1500 টাকা। রস অ্যান্ড স্মিথ যমজ দ্বীপ দুটি প্রাকৃতিক স্যান্ডবার দিয়ে যুক্ত। উপরে নীল আকাশে সাদা তুলোর মতন মেঘ ভেসে চলেছে, আর নিচে শান্ত স্নিগ্ধ নীল জলরাশির উপর দিয়ে আমরা ভেসে চলেছি রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের দিকে। এই যমজ দ্বীপ দুটি প্রাকৃতিক স্যান্ডবার দিয়ে যুক্ত, যা জোয়ারের জলে সমুদ্রে নিমজ্জিত থাকে আর ভাটার সময় দৃশ্যমান হয়। এখন ভাটার সময়, তাই আমরা এগিয়ে চলেছি প্রকৃতির শোভা দেখতে দেখতে। একদিকে রস এবং অপরদিকে স্মিথ, এই আইল্যান্ড দুটি প্রাকৃতিকভাবে তৈরি এই সংকীর্ণ সাদা বালির পথ দিয়ে যুক্ত হয়েছে পরস্পরের মধ্যে। ডিকলিপুর সহ গোটা আন্দামান যাওয়ার আদর্শ সময় হলো নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। এই সময় আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে এবং আকাশও বেশ পরিষ্কার থাকে। এই রস অ্যান্ড স্মিথ হলো ডিকলিপুরের সেরা সমুদ্র সৈকত। এখানকার জল অত্যন্ত পরিষ্কার, জলের গভীরতাও অনেক কম। সাঁতার কাটার জন্য অত্যন্ত সুন্দর জায়গা। টুরিস্টরা এখানে এসে সমুদ্র স্নান করে অনাবিল আনন্দ উপভোগ করে।
এখানে মানুষজনের বেশ কিছুটা সময় শান্তিতে কাটানোর জন্য অনেক বসার জায়গা আছে, যেগুলোর মাথায় ছাউনি দেওয়া আছে। এছাড়া বাথরুম আছে, জামা কাপড় চেঞ্জের জন্য আলাদা আলাদা রুমও আছে। সঙ্গে করে অবশ্যই খাবার এবং পর্যাপ্ত পানীয় জল নিয়ে আসবেন, কারণ এটি একটি জনবসতিহীন নির্জন দ্বীপ। একটা কথা বলে রাখি, এখানে রস আইল্যান্ডে টুরিস্টরা ঘুরতে পারেন। সংকীর্ণ বালির পথ ধরে স্মিথ আইল্যান্ডের দিকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে দেওয়া হয়। এরপর একটি নোটিশ বোর্ড দিয়ে নো এন্ট্রি বলা আছে। কারণ জিজ্ঞাসা করায় বলল ওইদিকে অনেক চোরাবালি আছে, যখন তখন বিপদ ঘটে যেতে পারে। একমাত্র স্পেশাল পারমিশন থাকলে তবেই যাওয়া যায়। জোয়ারের সময় এই বালির পথ সমুদ্রের তলায় নিমজ্জিত হবে। প্রায় ঘন্টা তিনেক সময় অতিবাহিত করার পর বোট চালকরা সবাইকে বোটে ফিরে আসার নির্দেশ দিল। বুঝলাম জোয়ারের জল ঢুকতে শুরু করেছে। আপ ডাউন প্রায় 600 কিলোমিটারের দীর্ঘ পরিশ্রান্ত পথে 3 দিন অতিবাহিত করে আমরা ফিরব পোর্ট ব্লেয়ারে। দ্বিতীয় পর্বে আমরা দেখব পোর্ট ব্লেয়ার।